আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব রাইট ফর্মস অফ ভার্ব। কিন্তু এই রাইট ফর্মস অফ ভার্বকে আমি মাত্র 3টি সেগমেন্টে ভাগ করে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং এই 3টি সেগমেন্ট তুমি যদি বুঝতে পারো অবশ্যই তুমি ধরে নাও যে তোমার রাইট ফর্মস অফ ভার্বের 80 ভাগ আজকে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই কথা দিলাম, ইনশাআল্লাহ আজকে তোমার শেষ হয়ে যাবে, রাইট ফর্মস অফ ভার্বের 80 ভাগ শেষ হয়ে যাবে। তাহলে দেখো, ভার্ব আইএনজি কোথায় বসে, এটা হচ্ছে একটি বিষয়। আর একটা হচ্ছে কি V1 কোথায় বসে, আর একটা হচ্ছে V3 কোথায় বসে। দেখবে যে রাইট ফর্মস অফ ভার্বের যে আলোচ্য বিষয়টি যে কোনো বই খুলে তুমি যত রুলেই দেখতে পাবে না কেন, সেখানে এই 3টি বিষয় নিয়েই মূলত কথা বলা হয়েছে। তো এই 3টি বিষয়কে আমি আলাদা আলাদা করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। চলো এই 3টি বিষয় আলাদা করে তোমাদের সাথে শেয়ার করি। রাইট ফর্ম অফ ভার্বে আমাদের আলোচ্য বিষয় ছিল 3টি। ভার্ব আইএনজি কোথায় কোথায় বসে আমরা সেটা এখন দেখব। তো কন্টিনিউয়াস অথবা প্রোগ্রেসিভ টেন্স, মানে কন্টিনিউয়াস যে টেন্সগুলো রয়েছে, এই টেন্সগুলোর মূল ভার্বগুলো অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। দি বয়েজ ওয়ার প্লেইং, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে এবং দেখতেই পাচ্ছ যে যে কোনো কন্টিনিউয়াস টেন্সেই কিন্তু মূলত ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে। তো দি বয়েজ ওয়ার প্লেইং ইন দ্য ফিল্ড, বালকেরা মাঠে খেলা করছিল। তো সেক্ষেত্রে মূল ভার্বটা হচ্ছে কোনটা? প্লেইং। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এরপর দেখো জিরান্ড হিসেবে, জিরান্ডটা কি আসলে? ভার্ব ইউজড অ্যাজ নাউন, মানে নাউন হিসেবে যখন একটি ভার্বকে ব্যবহার করা হয় সেটাই হচ্ছে জিরান্ড। এই জিরান্ড মানে হচ্ছে যে এখানে একটা ভার্বের ফোর্স আছে এবং একটা নাউনের ফোর্স আছে। তো এটাকে বলা হয় জিরান্ড। সুইমিং ইজ গুড ফর হেলথ, এখানে কিন্তু সাবজেক্ট বসেছে সুইমিং, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটাকে জিরান্ড বলা হয়, সাবজেক্ট। তো এখানে দেখো জিরান্ড হিসেবে যখন বসবে তখন কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। সুইমিং ইজ গুড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য সাঁতার ভালো। এরপর দেখো হি এনজয়স প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলা এনজয় করে। তো এখানে অবজেক্ট হচ্ছে মূলত কি প্লেইং ক্রিকেট, এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। মূল ভার্ব কিন্তু হচ্ছে এনজয়, আর এখানে মূল ভার্বটা হচ্ছে কি, এখানে ভার্ব হচ্ছে ইজ আর এখানে হচ্ছে এনজয়। কিন্তু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোনটা, যেটা জিরান্ড হবে সেই জিরান্ডের সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তো এখানে জিরান্ড হচ্ছে কোনটা? প্লেইং, প্লেইং ক্রিকেট। এখানে প্লে হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, মূল ভার্ব কিন্তু এটা। তাহলে জিরান্ড যেখানে যেখানে আমরা থাকবে দেখতে পাবো সেখানে আইএনজি যুক্ত করব। মানে জিরান্ড দেখতে পাবো বলতে ভার্বের সাথে আইএনজি যুক্ত তো আর আমরা দেখতে পাবো না। যদি কখনো রাইট ফর্মস অফ ভার্বে এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে পারি। প্রিপোজিশনস এর পরে, প্রিপোজিশনের পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এইটা কিন্তু খুব বেশি তোমরা ফেস করবে, এটা সবচেয়ে বেশি তুমি পাবে যে কোনোটার ক্ষেত্রেই। আই এম ইন্টারেস্টিং ইন লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শেখায় আগ্রহী। তো এখানে দেখতেই পাচ্ছ প্রিপোজিশন হচ্ছে কোনটা? ইন। ইনের পরে যখনই ভার্বটা চলে এসেছে তার সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে। হি ইজ গুড অ্যাট ড্রয়িং, সে ড্রয়িংয়ে ভালো বা দক্ষ। এখানে কিন্তু প্রিপোজিশন হচ্ছে অ্যাট, অ্যাটের পরে যখনই ড্র চলে এসেছে ড্রর সাথে আইএনজি যুক্ত হয়েছে, তার মানে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এরপর কিছু ভার্ব লক্ষ্য করো, কমন কিছু ভার্ব রয়েছে, সেই ভার্বগুলো হচ্ছে কি এনজয়, অ্যাভয়েড, ফিনিশ, সাজেস্ট, মাইন্ড, কনসিডার, কিপ, প্র্যাকটিস, স্টপ, ডিনাই, অ্যাডমিট, ইমাজিন, মিস, ডিসকাস। এই ভার্বগুলোর পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। মানে এই ভার্বগুলোর পরে যে ভার্ব আসবে, যদি সামনে কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আই এনজয় রিডিং, এই যে ভার্বগুলোর কথা বললাম সেই একটি ভার্ব হচ্ছে কি এনজয়। এরপরে আসছে রিড, রিডের সাথে আইএনজি যুক্ত হয়েছে রিডিং। শি অ্যাভয়েডস, এই অ্যাভয়েড, অ্যাভয়েড ভার্বটা আমরা একটু আগেই বলেছি, সেই অ্যাভয়েড ভার্বের পরে আরেকটা ভার্ব আসছে, সেটা হচ্ছে কি টক, এই টকের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তাহলে আই এনজয় রিডিং, আমি পড়া উপভোগ করি। শি অ্যাভয়েডস টকিং টু মাচ, সে বেশি কথা বলা এড়িয়ে চলে। নাম্বার 5, ফ্রেজাল ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ফ্রেজাল ভার্ব হচ্ছে কোনগুলো? যেমন গিভ আপ অর্থ ত্যাগ করা, এই দুটি নিয়ে একাধিক ওয়ার্ড নিয়ে যখন একটি ভার্ব গঠিত হয় তাকে ফ্রেজাল ভার্ব বলা হয়। তো এখানে দুটি ওয়ার্ড আছে, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। এই ভার্বের পরে যদি আবার কোনো ভার্ব আসে তার সাথে আইএনজি যুক্ত হয়। গিভ আপ অর্থ ত্যাগ করা। তো হি গেভ আপ স্মোকিং, সে ধূমপান ত্যাগ করেছিল।
শি কিপ অন, কিপ অন অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া। শি কেপ্ট অন, এটা একটা ফ্রেজাল ভার্ব। আর গিভ আপের এখানে যেমন এটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, ঠিক একইভাবে এই ফ্রেজাল ভার্বটার পরেও টকের সাথে আইএনজি যুক্ত হয়েছে, টকিং। শি কেপ্ট অন টকিং, সে কথা চালিয়ে গিয়েছিল, মানে কথা বলছিল আর বলছিল। গো ভার্ব এরপরে অ্যাক্টিভিটিস বা স্পোর্টস বোঝালে সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখানে দেখো একটা গো ভার্ব রয়েছে, এরপরে আছে কি শপিং, অর্থাৎ কেনাকাটা করা। শপ অর্থ হচ্ছে কেনাকাটা করা, শপ অর্থ দোকান, কিন্তু এখানে ভার্ব শপ অর্থ কেনাকাটা করা, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। কারণ গো এখানে কি বলা হয়েছে, লেটস গো শপিং, চলো শপিংয়ে যাই, মানে কেনাকাটা করার উদ্দেশ্যটা। কর্মকাণ্ড এই গো ভার্বের পরে কিছু কাজ করা বোঝাচ্ছে, সেটা সব দিয়ে বোঝাচ্ছে কিছু কাজ করা, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। আবার এখানে লক্ষ্য করো, উই গো ফিশিং এভরি ফ্রাইডে, প্রত্যেক শুক্রবার আমরা ফিশিংয়ে যাই। তাহলে এই গো দ্বারা একটা কাজ বোঝায়, সেটা হচ্ছে কি ফিশিং। এজন্য ফিশ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। ফিশ কিন্তু নাউন না, ফিশ হচ্ছে এখানে ভার্ব, কারণ ফিশ অর্থ হচ্ছে মাছ ধরা, হ্যাঁ, মৎস্য শিকার করা। উই গো ফিশিং এভরি ফ্রাইডে, সুতরাং গো এর পরে যে ভার্বটা এসেছে তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, কারণ এই ফিশের মাধ্যমে কাজ বোঝায়, শপের মাধ্যমে কাজ বোঝায়। এরপর দেখো পজিটিভ কেস, পজিটিভ কেসের পরে যদি কখনো ভার্ব আসে তার সাথে আইএনজি যুক্ত হতে পারে, তার সাথে আইএনজি যুক্ত হয়। আই ডোন্ট লাইক হিজ ড্যাশ, আই ডোন্ট লাইক হিজ শাউট, এটা হচ্ছে পজিটিভ কেস। হিজ, মাই, ইয়োর, হার, দেয়ার, আওয়ার, এগুলো হচ্ছে পজিটিভ কেস। পজিটিভ কেসের পরে যদি কখনো সরাসরি ভার্ব আসে তার সাথে আইএনজি যুক্ত হয়। আবার এখানে কি, শি হেটেড মাই বিং লেট, সে আমার দেরি করাকে ঘৃণা করত। তাহলে এখানে কি আছে, মাই হচ্ছে পজিটিভ কেস, তারপর একটা ভার্ব আসছে বি ভার্ব, এই বি এর সাথে যুক্ত হয়েছে আইএনজি, বিং হয়ে গেছে। এরপরে দেখো একই সময়ে দুটি কাজ, মানে দুটি কাজ যদি একই সময়ে ঘটে এরকম হলে তারপরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন সেক্ষেত্রে তুমি স্ট্রাকচারটা এভাবে লিখে রাখতে পারো, হোয়াইল অথবা হোয়েন, এরপরে যে ভার্বটা আসে তার সাথে আইএনজি যুক্ত হয় যদি সরাসরি ভার্ব আসে। এখানে দেখো হোয়াইলের পরে কিন্তু কোনো সাবজেক্ট নেই, বা হোয়েনের পরেও সাবজেক্ট নেই। হোয়াইল ওয়াকিং, যখন হাঁটছিলাম, যেহেতু এই অংশটা পাস্টে আছে, আই মেট অ্যান ওল্ড ফ্রেন্ড, আই মেট অ্যান ওল্ড ফ্রেন্ড, আমি একজন আমার এক পুরাতন বা অনেক আগের বন্ধুর সাথে আমার দেখা হয়েছিল, পুরানো এক বন্ধুর সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, আমি সাক্ষাৎ করেছিলাম। হোয়াইল ওয়াকিং, তাহলে হোয়াইলের পরে সরাসরি যদি কখনো ভার্ব আসে সেক্ষেত্রে কিন্তু এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। হোয়েন এটা হচ্ছে খুব একটা রেয়ার, এরকম স্ট্রাকচার খুব একটা বেশি থাকে না, হোয়াইল দিয়ে আমরা দেখে থাকি। তারপরও হোয়েন দিয়েও অ্যাট এ টাইম যদি দুটি কাজ সংঘটিত হয় সেক্ষেত্রে হোয়াইলের পরেও কিন্তু ভার্বের সাথে আইএনজি হোয়েনের পরেও কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত করা যায়। তো এক্ষেত্রে লক্ষ্য করো এখানে কি বলেছে, হোয়েন স্টাডিং, যখন অধ্যয়ন করা হয়, কিপ কোয়াইট, তখন শান্ত থাকো। নাম্বার 9 ভার্বস অফ পারসেপশন, এরপরে অবজেক্ট, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যেটা আমরা V1-এও দেখেছি। V1-এর ক্ষেত্রে আমরা দেখেছি আই স হিম প্লেইং। তো এক্ষেত্রে আই স হিম প্লেইং, এখানে প্লেইংও হতে পারে, আবার শুধু প্লে ব্যবহার করলেও কিন্তু হবে। আই স হিম প্লেইং, এটাকে বলা হয় ভার্ব অফ পারসেপশন, ভার্ব অফ পারসেপশন। এরপরে অবজেক্ট, অবজেক্টের পরে যদি কখনো ভার্ব আসে তার সাথে আইএনজি যুক্ত করা যায়, আবার আইএনজি যুক্ত না করে ভার্বের বেস ফর্ম বা ভার্বের ওয়ানও রাখা যায়। এরপর প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজ এ ভার্ব আইএনজি হয়, অতিরিক্ত তথ্য প্রদান করার জন্য এই ফ্রেজটি গঠন করা হয়। যেমন হি ওয়েন্ট টু বেড, সে ঘুমাতে গিয়েছিল। ফিলিং টায়ার্ড, অর্থাৎ ক্লান্তি বোধ করে বা ক্লান্ত হয়ে সে ঘুমাতে গিয়েছিল। এখানে কিন্তু সে ঘুমাতে গিয়েছিল এটুকু বললেও পারতো, তার সাথে কিন্তু কেন ঘুমাতে গিয়েছিল সেই কারণটা এখানে মূলত অতিরিক্ত এই তথ্যটি দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে অতিরিক্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে যদি কখনো প্রেজেন্ট পার্টিসিপলের মাধ্যমে ফ্রেজ গঠন করা হয় তো সেক্ষেত্রে তো ভার্বের সাথে আইএনজি যুক্ত অবশ্যই করতে হয়, কারণ প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা। এখানে কিন্তু পারফেক্ট টেন্স যখন এভাবে প্রেজেন্ট পার্টিসিপল আকারে গঠন করা হয় তখন সেক্ষেত্রে
ভার্বের সাথে মানে অক্সিলারি ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এটা কিন্তু সেই আরেকটা যে অংশ, যদি এটা আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে করি তখন কিন্তু ও মূল ভার্ব হয়ে যাবে অক্সিলারি ভার্ব, এর পাশে একটা সাবজেক্ট থাকবে। তো সেক্ষেত্রে এখানে যেহেতু সিম্পল সেন্টেন্স এবং সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে এই অংশটা একটা ফ্রেজ হয়ে গেছে। আর এই যে যতটুকু হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক, তার কাজ সম্পন্ন করায় হি লেফট, সে চলে গেল। তাহলে এভাবে ফ্রেজ গঠন করে অতিরিক্ত তথ্য প্রদানের ক্ষেত্রেও কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত করা যায়। যে রাইট ফর্মস অফ ভার্ব করার জন্য আমাদের যে তিনটি বিষয় নিয়ে আমরা সবচেয়ে বেশি কথা বলি তার একটি হচ্ছে V1, অর্থাৎ ভার্বের বেস ফর্ম কোথায় হবে। বেসিক হিসেবে অবশ্যই তোমার টেন্সটা জানা থাকতে হবে, টেন্সের স্ট্রাকচারগুলো, এবং প্যাসিভ যদি জানা থাকে তোমার তাহলে আরও ভালো হয়। যদি প্যাসিভ সম্পূর্ণ জানা না থাকে তাহলে সমস্যা তেমন একটা হবে না, কারণ আমরা কভার করে নিতে পারবো। তো V1 কোথায় কোথায় বসে? V1 ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট বা ডু নট, ডাজ নট, ডিড নট, এগুলোর পরে কিন্তু V1 বা ভার্বের বেস ফর্ম বসে। তো ভার্বের যে বেস ফর্মটা বসবে, বেস ফর্মের মধ্যে কিন্তু আমরা বেস ফর্ম বলতে বোঝাচ্ছি যে একেবারে যে ভার্বটার সাথে কোনো কিছুই যুক্ত নেই, অর্থাৎ এস বা ইয়েস যুক্ত নেই এবং ভার্বের পাস্ট ফর্ম না, পাস্ট পার্টিসিপাল ফর্মও না, সেটাকে আমরা ভার্বের বেস ফর্ম বলতে বোঝাচ্ছি। তো V1 বলতেও কিন্তু আমরা সেই বেস ফর্মকেই বোঝাচ্ছি। শুধুমাত্র এক্সেপশন হবে একটি জায়গায়, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন থাকলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব। এই একটি ক্ষেত্রেই শুধুমাত্র V1 এ একটু তুমি পার্থক্য পাবে, বাকি সকল ক্ষেত্রেই কিন্তু V1 মানে আমরা বেস ফর্মেই খুঁজে পাবো। তো সেক্ষেত্রে দেখো ডোন্ট বা ডাজেন্ট, ডিডেন্ট এরপরে V1 বসে, যেমন সাবজেক্টের পরে কি আছে, আই ডোন্ট আছে। এটা সাধারণত ডু নট, ডাজ নট বা ডোন্ট, ডাজেন্ট এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বসে বা প্রেজেন্ট সিম্পলে বসে। আই ডোন্ট টেল আ লাই, আমি মিথ্যা বলি না। তো এখানে দেখো লক্ষ্য করো ডোন্ট আছে, ডোন্টের পরে কি হবে, ভার্বের কিন্তু বেস ফর্মটা বসেছে, অর্থাৎ ভার্বের V1 আমরা V1 বলবো এখন বলার সুবিধার্থে। তো V1 এখানে বসেছে। পরের সেন্টেন্সটি লক্ষ্য করলে দেখবে হে ডাজ নট স্টাডি অ্যাটেন্টিভলি, সে মনোযোগ সহকারে অধ্যয়ন করে না। সাবজেক্টের পরে ডাজ নট ব্যবহৃত হয়েছে এবং তারপরে ভার্বের কিন্তু সেই বেস ফর্ম বা V1 বসেছে, তাই না? V1 উই ডিড নট প্লে ইন দ্য মর্নিং, আমরা সকালে খেলা করতাম না। এটা পাস্ট ইনডেফিনিট টেন্সকে নেগেটিভ করার জন্য ডিড নট ব্যবহার করা হয় এবং সেখানে কিন্তু দেখো ভার্বের বেস ফর্ম বসেছে, মানে হচ্ছে V1 এর সাথে কোনো কিছু যুক্ত হয়নি। এরপরে দেখো রুল 2 এ মোডাল অক্সিলারি, মোডাল অক্সিলারিগুলো তোমরা অবশ্যই চিনে থাকবে, যেমন শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এরপরে আছে অট টু, উইল, শ্যাল, এইগুলো হচ্ছে মোডাল অক্সিলারি। এই মোডাল অক্সিলারিগুলোর পরে কিন্তু ভার্বের কি বসে, বেস ফর্মটা বসে। তো এখানেও শুড আছে, শুডের পরে দেখো ভার্বের বেস ফর্ম বসছে লাভ, এভরিবডি শুড লাভ হিজ হার কান্ট্রি, প্রত্যেকের উচিত তার দেশকে ভালোবাসা। উই মাস্ট হেল্প দ্য হেল্পলেস, আমরা অবশ্যই অসহায়দেরকে সাহায্য করব। তাহলে এখানে দেখো মাস্ট হচ্ছে মোডাল অক্সিলারি এবং এরপর যে ভার্বটা আসছে ভার্বের বেস ফর্ম বসেছে। সাবজেক্ট, সাবজেক্টের পরে দেখো হ্যাভ টু, এখানে একটি কথা বলে রাখা উচিত, সেটা হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, এই যে ভার্বগুলো এগুলো কিন্তু মোডাল শ্রেণীভুক্ত। এরপরেও তুমি অন্যভাবে যদি দেখো যে টুর পরে ভার্বের 1 হয়, সেটাও তুমি ভাবতে পারো, আবার এটা কিন্তু মোডাল শ্রেণীভুক্ত, সেক্ষেত্রে হ্যাভ টুর পরেও V1 হয়। তো আমাদের এই দুটি রুল দেখালাম। এরপর দেখো আরো পর্যায়ক্রমে ইম্পারেটিভ সেন্টেন্স তো অবশ্যই বুঝো যে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে শুরু হয়, এটা মূল ভার্বের মাধ্যমে শুরু হতে পারে। তো সেক্ষেত্রে রিড অ্যাটেন্টিভলি, রিড অ্যাটেন্টিভলি লক্ষ্য করো যে প্রথমে মূল ভার্বের মাধ্যমে শুরু হয়েছে। তো এই সেন্টেন্সগুলো কিন্তু V1 দিয়ে শুরু হয়, অর্থাৎ ভার্বের বেস ফর্মের মাধ্যমে শুরু হয়। এরপর দেখো ব্রেক দ্য ফেন্স, বেড়াটি ভাঙো, এখানে কিন্তু ব্রেক হচ্ছে ভার্বের 1 বা বেস ফর্ম। সুতরাং ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু শুরুটাই হয় এভাবে মূল ভার্বের মাধ্যমে, মূল যে সেন্টেন্সটা এটা শুরু হবে মূল ভার্বের মাধ্যমে এবং সেটা হবে V1। এরপর দেখো লেট দিয়ে যে সেন্টেন্সগুলো শুরু হয় এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। তো লেট এরপরে অবজেক্ট বসে এবং তারপরে V1 বসে। লেট মি ডু দ্য ওয়ার্ক, এখানে দেখো লেট মি ডু এটা হচ্ছে কি V1। লেট আস এনজয়, এখানে কিন্তু এনজয়টা হচ্ছে V1, তার মানে হচ্ছে এখানে
কন্ডিশনটা হচ্ছে কিরকম? কন্ডিশনটা হচ্ছে লেটের পরে একটা অবজেক্ট থাকবে এবং অবজেক্টের পরে V1 হবে। লেটের পরে অবজেক্ট আছে, অবজেক্টের পরে কি হবে? V1। লেটের পরে কি আছে? অবজেক্ট আছে, তারপরে কি আছে? V1। হ্যাঁ, এরপরে দেখো প্রেজেন্ট সিম্পল মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রেও কিন্তু ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে। হ্যাঁ, প্রেজেন্ট ফর্মে থাকে মানে হচ্ছে এটা আমরা V1 বলবো কিন্তু এস বাই এস ফর্ম। হ্যাঁ, তো সেক্ষেত্রে শি কুকস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হতে পারে। তো সেক্ষেত্রে শি কুকস ফর আস, তিনি আমাদের জন্য রান্না করেন। তো সেক্ষেত্রে এখানে দেখো যে কুক হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটাকে আমরা V1 বলবো, তবে এটাকে আমরা বেস ফর্ম বলতে পারি না, এটা হচ্ছে এস বাই এস ফর্ম। হ্যাঁ, এটা এস বাই এস ফর্ম, এটা বেস ফর্ম না, কিন্তু এটা বেস ফর্ম। বেস ফর্ম হচ্ছে সেটা যার সাথে এখানে এস বাই এসটাও থাকবে না, সে হচ্ছে বেস, কিন্তু এটা V1, আমরা বলতে পারি V1। দে নো, এখানে নোটা হচ্ছে কি দেখো, নো হচ্ছে একেবারে ভার্বের বেস ফর্ম বা V1। হ্যাঁ, তো সেক্ষেত্রে ও থার্ড পারসন প্লুরাল বলেই কিন্তু এখানে V1 হয়েছে, এটা ছিল প্রেজেন্ট সিম্পল। নাম্বার 6, কজেটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস V1 বসে। পজিটিভ ভার্ব হচ্ছে কোন ভার্বগুলো? যে সকল ভার্বগুলোর জন্য অবজেক্ট সক্রিয় থাকে, অবজেক্ট কাজ করে, সেই ভার্বগুলো হচ্ছে কি পজিটিভ ভার্ব, একজন আরেকজনের কারণ ঘটে। যেমন আই মেক দ্য বেবি ওয়াক, হ্যাঁ, আমি শিশুটিকে হাঁটাই। তাহলে আমি শিশুটি হাঁটে, কিন্তু শিশু তার হাঁটার কারণটা হয় আমি তাকে হাঁটাই মানে সে হাঁটে। তো এই ভার্বগুলোকে বলা হয় পজিটিভ ভার্ব। এই ভার্বগুলোর ক্ষেত্রে দেখো পজিটিভ ভার্ব থাকবে, তারপরে একটা অবজেক্ট থাকবে এবং অবজেক্টের পরে কি বসবে? V1 বসবে। হি হেল্পস মি বাই আ বুক। এখানে আমরা যে V1 এর কথা বলেছি সেটা হচ্ছে এটা, হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে, বাই আ বুক, একটি বই কিনতে সে আমাকে সাহায্য করে। তাহলে হেল্পস হচ্ছে পজিটিভ ভার্ব এবং এরপরে একটা অবজেক্ট, তারপরে V1 বসেছে, বাই। এরকম এই যে কয়েকটি পজিটিভ ভার্ব আছে, এগুলো মনে রাখতে পারো। ভার্ব অফ পারসেপশন, অর্থাৎ আমাদের ইন্দ্রিয়জাত যে ভার্বগুলো, এগুলো হচ্ছে কিসের সাথে সংযুক্ত? দেখো, আমাদের দেখার সাথে, আমাদের শোনার সাথে, এরপরে অনুভবের সাথে যুক্ত। এটা ওয়াচ অর্থ দেখা, নোটিস অর্থ লক্ষ্য করা। এই যে ভার্বগুলো, এই ভার্বগুলোকে বলা হয় ভার্ব অফ পারসেপশন। এই ভার্ব অফ পারসেপশন থাকলে তারপরে একটা অবজেক্ট থাকবে এবং অবজেক্টের পরে V1 থাকে। যেমন দেখো আই স হিম গো, এখানে কিন্তু আই স হিম গোয়িংও হতে পারতো। এটার দুইটা ফর্মই আছে, আই স হিম গোয়িং হয়, আবার আই স হিম গো হয়। এটা মানে এই ভার্ব অফ পারসেপশন থাকলে তারপরে অবজেক্ট, তারপরে ভার্বের সাথে আইএনজিও যোগ করা যায়, আবার ভার্বের বেস ফর্মটাকেও বসানো যায়, মানে ভার্বের 1 বসানো যায়। তো সেক্ষেত্রে আমরা যদি ভার্বের 1 বসাই সেটাও কারেক্ট। তো আই স হিম গো, আমি তাকে যেতে দেখলাম। তো আমাদের কাঙ্ক্ষিত ভার্ব V1 কোনটা? এটা। পরেরটা দেখো, বেয়ার ইনফিনিটিভ এর ক্ষেত্রে, অর্থাৎ ইনফিনিটিভ টুর মতো অর্থ আসবে কিন্তু আমরা টুটা ব্যবহার করব না। সেগুলো কোনগুলো? এই পজিটিভ ভার্বগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা তা করে থাকি। একই উদাহরণ, সেজন্য আমি এখানে এক্সাম্পলটা সেম দিয়েছি। সেটা কেন? হি হেল্পস মি, তিনি আমাকে সাহায্য করেন, বাই আ বুক, একটি বই কিনতে। এখানে কিন্তু একটা তের মতো উদ্দেশ্য প্রকাশ করে, তে চলে আসে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ওয়ার্ডটা হওয়ার কথা ছিল টু প্লাস এই ভার্ব হওয়ার কথা ছিল। তো যেহেতু আমরা বলেছি বেয়ার ইনফিনিটিভ মানে ইনফিনিটিভ থাকবে না, ইনফিনিটিভ জিরো, তো সেক্ষেত্রে এই টুটা আমরা কিন্তু এখানে বসাইনি, এটা না বসে শুধুমাত্র বাইটাকে বসানো হয়েছে। এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ টু এর অর্থটা থেকে গেছে কিন্তু সেই টুটা এখানে থাকবে না, এখানে শুধুমাত্র ভার্বের 1 বসবে। এক্ষেত্রে ভার্বের 1 হয়ে থাকে, অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ এর ক্ষেত্রে ভার্বের 1 হয়। তো যদি বেয়ার ইনফিনিটিভ যদি না হয়, এখানে টু যদি হতো, অন্য কোনো একটা উদাহরণ আমরা দিতে পারি যেখানে ইনফিনিটিভ টু হবে। যেমন বেয়ার ইনফিনিটিভ না, এক্স্যাক্টলি যেখানে ইনফিনিটিভ বসবে সেরকম একটা উদাহরণ লক্ষ্য করো। আই গো টু মার্কেট টু বাই বুকস, আমি বাজারে যাই বই কিনতে। এখানে যেখানে ইনফিনিটিভ আছে সেক্ষেত্রে তো অবশ্যই V1 হবে, এখানে ইনফিনিটিভটাও হবে এবং V1ও হবে, অর্থাৎ বেয়ার ইনফিনিটিভের ক্ষেত্রেও V1, আবার যদি ইনফিনিটিভ টু বসে সেক্ষেত্রেও কিন্তু V1ই হবে।
তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা ছিল আমাদের, বলেছিলাম যে তিনটি বিষয় রয়েছে, তিনটি টপিক রয়েছে এই রাইট ফর্মস অফ ভার্বটাকে খুব ভালোভাবে বোঝার জন্য। তার একটি হচ্ছে কোনটি, V1 কোথায় কোথায় বসবে সেগুলো আমরা দেখে নিলাম। রাইট ফর্ম অফ ভার্বের তিনটি বিষয়ে আলোচনার কথা ছিল। একটি ছিল V1 কোথায় বসে, একটি ছিল ভার্বের সাথে আইএনজি কোথায় হয়, এবং আরেকটা হচ্ছে V3 কোথায় বসে। এই তিনটি বিষয় আলোচনার বিষয় ছিল। তো V3 কোথায় বসে? V3 প্রথমত বসে পারফেক্ট টেন্সগুলোতে, যতগুলো পারফেক্ট টেন্স আছে সেই টেন্সগুলোতে কিন্তু V3 বসে। যেমন পিপল হ্যাভ নন হিম, লোকেরা তাকে চিনেছে, লোকেরা তাকে জেনেছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাবজেক্টের পরে হ্যাভ আছে এবং ভার্বের 3, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের 3 বসে। এটা দেখো, এটা আছে কোন টেন্স? শি হ্যাড রিচড ইংল্যান্ড, সে ইংল্যান্ডে পৌঁছেছিল, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে আছে। পাস্ট পারফেক্ট টেন্সেও ভার্বের 3 হয়। এরকম ফিউচার পারফেক্ট টেন্স সহ পারফেক্ট টেন্সগুলোতে ভার্বের 3 হয়ে থাকে। এরপর প্যাসিভ ভয়েসে কিন্তু মূল ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3 হবে প্যাসিভ ভয়েসগুলোতে। যেমন দি ওয়ার্ক ওয়াজ, এখানে ওয়াজ আছে, সাধারণভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মতো এখানে ভার্বের সাথে আইএনজি যোগ হওয়ার কথা ছিল, কিন্তু সেটি কিন্তু হয়নি। দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড আর্লিয়ার, অর্থাৎ তাড়াতাড়ি কাজটি শেষ করা হয়েছিল, এটা কিন্তু প্যাসিভ। কাজটি কিন্তু শেষ করতে পারে না, কাজটিকে শেষ করা হয়েছিল। সুতরাং সাবজেক্ট যেহেতু এখানে নিষ্ক্রিয়, সুতরাং এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স, প্যাসিভ ভয়েসে রয়েছে। তো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মূল ভার্বটা সবসময় পাস্ট পার্টিসিপলে হয়, অর্থাৎ ভার্বের 3 হয়। হি ইজ অ্যাকসেপ্টেড বাই পিপল, তাকে মানুষের দ্বারা বা জনগণের দ্বারা গ্রহণ করা হয়, অ্যাকসেপ্ট করা হয়। তো সেক্ষেত্রে এখানে হি ইজ আছে ভার্বের 3, তার মানে তাকে গ্রহণ করা হয়, সে কিন্তু গ্রহণ করে না, তাকে গ্রহণ করা হয় মানুষের দ্বারা, তার মানে এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স, প্যাসিভ ভয়েসে রয়েছে। তো সেক্ষেত্রে অ্যামিজারের পরে আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার কথা ছিল, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু যেহেতু এটা প্যাসিভ করা আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এখন প্যাসিভ, ভার্বের 3, তার মানে প্যাসিভ ভয়েসগুলোতে ভার্বের 3 বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। পারফেক্ট পার্টিসিপল এর পরে হ্যাভিং প্লাস ভার্বের 3 হয় পারফেক্ট পার্টিসিপলের পরে। পারফেক্ট পার্টিসিপল কোনগুলো? পারফেক্ট পার্টিসিপল, যেমন এখানে কি আছে, হ্যাভিং ফিনিশড, হ্যাভ ভার্বের পরে যদি ভার্বের 3 হয় তাহলে সেটা তো পারফেক্ট টেন্সেই পড়ে, কিন্তু এটা তো পরিপূর্ণ কোনো ক্লজ না, এটা পরিপূর্ণ কোনো ক্লজ না হয় এটা কিন্তু সেন্টেন্স গঠন করতে পারে নাই। তো যেহেতু এটা সেন্টেন্স গঠন করতে পারে না, এই অংশটাকে আমরা বলবো পারফেক্ট পার্টিসিপল। এটা ক্লজ না, যদি এটা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স হতো সেক্ষেত্রে কিন্তু এটা একটা ক্লজ আমরা গঠন করতে পারতাম, কোনো ক্লজ আমরা গঠন করিনি, এই অংশটাকে আমরা রেখেছি একটা ফ্রেজের মতো করে। তো এক্ষেত্রে পারফেক্ট পার্টিসিপল হচ্ছে কোনটা? হ্যাভিং থাকবে, হ্যাভিং এর পরে ভার্বের 3 থাকবে, এটাকে আমরা বলবো পারফেক্ট পার্টিসিপল। তাহলে হ্যাভিং আছে, ভার্বের 3 বসবে, হ্যাভিং আছে, ভার্বের 3 হবে। তার মানে যেখানেই হ্যাভ থাকুক, যেখানেই হ্যাড থাকুক, হ্যাজ থাকুক, হ্যাভিং থাকুক, এরপরে কিন্তু ভার্বের কি হবে? একটা 3 বসবে। অ্যাডজেক্টিভ হিসাবে V3 বসতে পারে, অ্যাডজেক্টিভ হিসাবে। এখানে খুব ভালোভাবে লক্ষ্য করো, টেক অ্যাওয়ে দ্য ব্রোকেন চেয়ার, অর্থাৎ ভাঙা চেয়ারটিকে সরিয়ে নাও। তো এখানে দেখো দি আছে, এরপরে আছে ব্রোকেন চেয়ার। এখানে কিন্তু মূলত এই ব্রোকেন ওয়ার্ডটি একটা অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, একটা চেয়ারের, এই চেয়ারটির অবস্থাকে বোঝায়, চেয়ারটি কেমন? ভাঙা। আবার এখানে দি ব্যবহৃত হয়েছে, দি ব্যবহৃত হয়েছে মূলত এই নাউন ফ্রেজের পূর্বে। ব্রোকেন চেয়ার এটা হচ্ছে নাউন ফ্রেজ, এই নাউন ফ্রেজের পূর্বে বসানো হয়েছে কি? দি। আমরা জানি দি বসে কোথায়? নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসতে পারে। তো সেক্ষেত্রে এখানে ব্রেক থেকে ব্রোকেন ভার্বের 3 হয়ে গেছে, ভার্বের 3 হয়ে এই চেয়ারের একটা অবস্থাকে বোঝায়, চেয়ারটি কেমন? ভাঙা, সেই জিনিসটাকে প্রকাশ করে। সুতরাং এটা হচ্ছে V3 এবং এর অর্থটা হচ্ছে ভাঙা একটা অবস্থা, ভেঙে গেছে এমন একটা অবস্থাকে বোঝায়। তাহলে এই ব্রোকেনটা হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে ও কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেছে। দ্য ফলেন লিভস লুক বিউটিফুল, অর্থাৎ পড়ে যাওয়া পাতা, যে পাতা গাছ থেকে পড়েছে এমন পাতা, মানে ঝরা পাতা, ঝরা পাতা দেখতে সুন্দর। তাহলে এখানে দেখো ঠিক সেই আগেরটার মতোই, দি ফলেন, ফলেনটা কিন্তু
অ্যাডজেক্টিভ ভার্বের থ্রি, ফল ফেল ফলেন, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে গেছে, মানে ভার্বের থ্রি। আর লিভস অর্থ হচ্ছে পাতা, এই নাউনকে মডিফাই করেছে ফলেন। সুতরাং এটা হচ্ছে, এই ফলেনটা হচ্ছে কি, এই ফলেনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্বের থ্রি হয়ে অ্যাডজেক্টিভ গঠিত হয়েছে। তার মানে ভার্বের থ্রি কিন্তু অ্যাডজেক্টিভ। সেন্টেন্সে যদি কখনো পারফেক্ট ইনফিনিটিভ থাকে, অর্থাৎ টুর পরে ভার্ব থাকবে, এরকম যদি থাকে তাহলে তারপরে কিন্তু অবশ্যই ভার্বের থ্রি হবে, মানে ভার্ব থাকলে ভার্বের থ্রি হবে। যেমন আই ওয়ান্টেড টু হ্যাভ, টু হ্যাভ এর পরে কি আসছে, গো, এই ভার্বটা হয়ে গেছে গন। আর্লিয়ার, আই ওয়ান্টেড টু হ্যাভ গন আর্লিয়ার, আমি আগে যেতে বা আমি একটু তাড়াতাড়ি যেতে চেয়েছিলাম। শি সিমস টু হ্যাভ, যখন এই টু হ্যাভ আসছে এরপরে যে ভার্বটা আসছে তা হয়ে গেছে ভার্বের থ্রি। শি সিমস টু হ্যাভ ফিনিশড হার টাস্ক, তাকে মনে হয় যে সে তার কাজ শেষ করেছে, এরকম মনে হয়। এরপরে দেখো গেট ভার্ব যদি কখনো থাকে তারপরে সরাসরি যদি ভার্ব আসে সেই ভার্বটা অবশ্যই পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের থ্রি হবে। উই গট ইনভাইটেড টু, গেট ভার্ব আসছে, গেটের পরে কি আসছে, ইনভাইট, ইনভাইটেড হয়ে গেছে ইনভাইটেড। উই গট ইনভাইটেড টু দ্য পার্টি, আমরা পার্টিতে ইনভাইটেড ছিলাম, আমন্ত্রিত ছিলাম, আমন্ত্রিত হয়েছিলাম, মানে আমাদেরকে আমন্ত্রণ দেওয়া হয়েছিল। হি গট হার্ট ইন দ্য গেম, সে খেলায় ব্যথা পেয়েছিল। তার মানে এখানে গেট ভার্বের পরে একটা ভার্ব আসছে হার্ট, এখানে কিন্তু হার্টের তিনটা ফর্মেই সেম, হার্ট হার্ট হার্ট, বানান কিন্তু একই। সুতরাং এটা দেখে বোঝা যাবে না, কিন্তু এটা ভার্বের থ্রি আছে, ভার্বের থার্ড ফর্মটা এটা আছে, পাস্ট পার্টিসিপল আছে এটা। ভি থ্রি ফ্রেজ অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফ্রেজ প্লাস মেইন সেন্টেন্স এভাবে বসতে পারে। গিভেন এনাফ টাইম হি উইল সাকসিড, সে সফল হবে, তাকে অনেক সময় দেওয়ায় সে সফল হবে। হ্যাঁ, তাহলে এখানে এই যে অংশটা এটা কিন্তু সেই প্রেজেন্ট পার্টিসিপলের মতোই একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে, তাকে অনেক সময় দেওয়া হয়েছে, সে সফল হবে, এরকম বোঝায়। তাহলে লস্ট ইন থট অর্থাৎ চিন্তায় মগ্ন হয়ে, চিন্তায় হারিয়ে গিয়ে, হ্যাঁ লস থেকে এলওএসি, লস থেকে লস্ট, চিন্তায় হারিয়ে গিয়ে হি ডিডেন্ট হিয়ার মি, সে আমাকে শোনেনি, আমার কথা শুনতে পায়নি। এখন ইন জেনারেল যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ভি থ্রি কোথায় কোথায় বসে, এটা একেবারে সংক্ষেপে তুমি এই বিষয়টুকু মনে রেখে অনেকগুলো তুমি করে ফেলতে পারবে। সেটা হচ্ছে কি হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভিং, বি বিং বিন। এই যে ভার্বগুলো আমরা দেখলাম, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আবার কয়টা প্রেজেন্ট পার্টিসিপল আছে, পাস্ট পার্টিসিপল আছে। এগুলো, এই ওয়ার্ডগুলো দেখতে পেলে এর সাথে যদি কখনো কোনো ভার্ব আসে সেই ভার্বগুলো অবশ্যই ভি থ্রি হবে, মানে পাস্ট পার্টিসিপল হবে। আমি আসলে চেয়েছিলাম যে রাইট ফর্মস অফ ভার্বের মতো একটি জটিল বিষয়কে অত্যন্ত সহজ করে উপস্থাপন করার জন্য। সেজন্য আমি প্রথমেই তোমাদের এই গ্রামাটিক্যাল অংশটিকে আমি তিনটি ভাগে ভাগ করে নিয়েছি, তিনটি রুলের মধ্যে ফেলেছি। একটি হচ্ছে কি ভি ওয়ান কোথায় কোথায় বসে এবং প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি কোথায় কোথায় বসে, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল বা ভার্বের থ্রি কোথায় কোথায় বসে। এই তিনটি অংশই তোমরা আলাদা আলাদাভাবে একই ভিডিওতে পেয়ে গেলে, এবং আমার মনে হয় এগুলো তুমি প্র্যাকটিস করলে অবশ্যই তোমার রাইট ফর্মস অফ ভার্বের 100 ভাগের মধ্যে কমপক্ষে 80 ভাগ আজকে শেষ হয়ে গেল, এটা তুমি ধরে নাও। তো সবার জন্য শুভকামনা থাকলো, খোদা হাফেজ।